আর নিউজরুম লাইভে এবার নজর রাখবো রণসংকল্প যাত্রায় মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে বাম বিজেপিকে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। মেদিনীপুরে 15-0 করার ডাক অভিষেকের। 11 সালের আগে এই মেদিনীপুরে সিপিএম এর হাড়মাদরা যেভাবে অত্যাচার চালিয়েছে, সিপিএম এর বিরুদ্ধে কেউ রুখে দাঁড়ায় সুশান্ত ঘোষেদের হাড়মাদ বাহিনীর বিরুদ্ধে এই মেদিনীপুর জেলার মানুষেরা রুখে দাঁড়িয়েছে। গত বিধানসভাতেও আপনারা 15টার মধ্যে আমাদের 13টা আসনে জিতিয়ে আমাদের জয়যুক্ত করেছিলেন। আজকের সভায় তৃণমূলের বুথ স্তরের কর্মী প্রতিনিধিরা যারা আছেন তাদের অঙ্গীকার নিতে হবে 15-0 তৃণমূলের পক্ষে করতে হবে। যে কটা হাড়মাদ বেঁচে রয়েছে সব কটাকে ঝেঁটিয়ে এই মেদিনীপুরের মাটি থেকে বিদায় দিতে হবে। তৃণমূলের টার্গেট মহিলা ভোট, মহিলাদের জন্য একাধিক সামাজিক প্রকল্প চালু। তৃণমূলকে ফের সমর্থন করতে মহিলাদের আবেদন অভিষেকের। এই যে তৃণমূলের যুগান্তকারী একের পর এক প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু, এই বিজেপির সরকার আটকাতে চেয়েছে। বিজেপির নেতা বলছে মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডার পায় তাদেরকে খাঁচায় বন্দি করে রাখতে হবে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। মোদী বাবুর দলকে আগামী দিন খাঁচায় আপনাদেরকেই করতে হবে বন্দি। মায়েরা বন্দি করবে। 10-এর বেশি ফর্ম 7 জমা দিলে বাধা, বিজেপি নেতাদের বাধা দেওয়ার নির্দেশ অভিষেকের। শেষ মুহূর্তে নাম বাদ দিতে ডেডলাইন বৃদ্ধি, সময় বাড়ানোয় কমিশনকে তো। বাঁকুড়া একটা গাড়ি ধরা পড়েছে, 10,000 ফর্ম 7 তৃণমূলের ভোটারদের চিহ্নিত করে বিজেপির নেতারা গেছিল ইয়ারোর কাছে ফর্ম জমা দেবে বলে, যাতে এদের তালিকা থেকে নাম বাদ যায়। আমরা রুকেছি। প্রত্যেক এই আর ইয়ারো অফিসের বাইরে তৃণমূলের প্রতিনিধিরা থাকবে। 10টার বেশি আইনত বৈধভাবে কোনো ফর্ম জমা দেওয়া যায় না। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল কাল, যেহেতু বিজেপি ফর্ম জমা দিতে পারেনি সময়সীমা বাড়িয়ে 19 তারিখ করেছে। 16, 17, 18, 19 যারা বুথে রাজনীতি করো মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। যদি কোনো বিজেপির নেতা ইয়ারও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে ভদ্রভাবে। ভাবছে শেষ মুহূর্তে মানুষের নাম বাদ দেবো। যে বুথে দরকার হবে, যদি দেখেন কেউ আইন বহির্ভূত কাজ করছে, ছোট বড় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করবেন, আমাকে ডাকবেন, আমি যাব। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায় স্থগিতাদেশ, হাইকোর্টের রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মুকুল পুত্র। উনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, বিলিং ও অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনীয়তা থাকতে পারে। শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শুভেন্দু অধিকারী, অম্বিকা রায় সহ সব পক্ষকে নোটিশ, 4 সপ্তাহের মধ্যে জবাব তলব, 6 সপ্তাহ পর শুনানি। কয়েক দশকের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন। এ যেন ঠিক কলকাতা হাইকোর্ট, তবে কলকাতায় নয়, জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন। শনিবার জলপাইগুড়ি শহর ঘেঁষা পাহাড়পুরে এই স্থায়ী ভবনের উদ্বোধন। আমাদের ভারতবর্ষের প্রধান বিচারপতি, তিনি সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বেশ কিছু বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের প্রায় সমস্ত বিচারপতিরা উপস্থিত থাকবেন। 2019 সালে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হয়। এটি কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সার্কিট বেঞ্চ। প্রথমটি এ রাজ্যের বাইরে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এতদিন ধরে জলপাইগুড়ি জেলা পরিষদের ভবনে চলছিল সার্কিট বেঞ্চের যাবতীয় কাজ। এবার স্থায়ী ভবনের উদ্বোধন। পাহাড়পুরে প্রায় 40 একর জমির উপর 3 তলা বাড়ি। এখানে রয়েছে 13টি কোর্ট রুম। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাস। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এই স্থায়ী ভবন তৈরি করতে খরচ হয়েছে প্রায় 501 কোটি টাকা। 13টা কোর্ট, চিফ জাস্টিসের কোর্ট নিয়ে এখানে রেডি করা আছে। তার মধ্যে 4টে কোর্ট ইমিডিয়েটলি চালু হবে, তার মধ্যে একটা ডিভিশন বেঞ্চও থাকবে। এছাড়াও এখানে 10টা বাংলো
জাজ সাহেবদের জন্য করা হয়েছে এবং প্রচুর কোয়ার্টার যারা স্টাফ তাদের জন্য তৈরি হয়েছে। এটা একটা মডেল কোর্ট। ভারতবর্ষে এই ধরনের কোর্ট আমার মনে হয় না কোথাও আছে কিনা, এবং এত সুন্দর আর্কিটেকচার যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পিডব্লিউডি দপ্তরের থেকে এখানে কাজটা করা হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং। পরবর্তীকালে যেভাবে হাইকোর্টের থেকে আমাদের কাছে সুপারিশ আসবে। এই সার্কিট বেঞ্চের দাবি দীর্ঘদিনের। আইনজীবীদের দাবি 1963 সালে উত্তরবঙ্গে প্রথম সার্কিট বেঞ্চের দাবি ওঠে। আন্দোলন শুরু হয় জলপাইগুড়িতে। 2019 সালে স্বপ্ন পূরণ হয়। সার্কিট বেঞ্চ চালু হলেও এর কোনো স্থায়ী ভবন ছিল না। এবার সেটাও পেতে চলেছে উত্তরবঙ্গ। সার্কিট বেঞ্চ উত্তরবঙ্গে স্থাপন করার যে আন্দোলন, সেটা অনেক দীর্ঘ আন্দোলন। 1963 সালে প্রথম জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন থেকে ওয়েস্ট বেঙ্গল WBLA বলে একটি সংস্থা ছিল, সেই সংস্থার মিটিংয়ে প্রথম প্রস্তাব হয়। তারপর থেকেই বিভিন্নভাবে এই দাবি দাওয়া প্রেস সরকারের কাছে, হাইকোর্টের কাছে পাঠানো হয়। এই আন্দোলনের চাপে হাইকোর্ট সিদ্ধান্ত নেয় যে উত্তরবঙ্গে একটি সার্কিট বেঞ্চ হবে। আমরা 8টা জেলাকে নিয়ে এবং স্থায়ী বেঞ্চ, যেখানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মামলা ফাইল হবে ও সবকিছুই এই বেঞ্চেই ফাইল হবে, এখানেই নিষ্পত্তি হবে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। জীবিতদের মৃত দেখিয়ে ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট, হ্যাঁ তাতে স্থানীয় পঞ্চায়েত প্রধানের সই, সেই সার্টিফিকেট দিয়ে জমির মালিকানা বদল। চাঞ্চল্যকর অভিযোগ উত্তর 24 পরগনার অশোকনগরে। প্রধানের দাবি তার সই জাল করা হয়েছে। উত্তর 24 পরগনার অশোকনগর। এখানকার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা ফতেজল বান্দা প্রায় 53 বছর আগে বাড়ির কাছে একটি কৃষি জমি কেনেন স্ত্রী রাবেয়া বিবি বান্দার নামে। ফতেজল বান্দার দাবি সম্প্রতি জমি বিক্রি করার জন্য ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে যান। সেখানে গিয়ে জানতে পারেন জমির মালিকানা বদলে গিয়েছে। সিরাজুল হক নামে এক ব্যক্তি নিজেকে ফতেজল এবং রাবেয়ার ছেলে বলে দেখিয়েছেন। ভুয়ো ডেথ সার্টিফিকেট বের করে ফতেজলদের মৃত দেখিয়েছেন। তারপর নিজের নামে বের করেছেন ওয়ারিশন সার্টিফিকেট। মৃত আপনাদের জমি অন্য কারো নামে আছে, অন্য কেউ ওয়ারিশন সার্টিফিকেট বেরিয়ে গেছে। আপনারা কি বেঁচে আছেন না মারা গেছেন আদৌ? দেখুন আপনারা আরো লোক তো আছে, ওরাও মারা গেছে কি জানতো। ছেলে মেয়ে একটাও নেই, আমার হয়নি, একদম আসলে আদৌ হয়নি। এটা এই বিচার আপনারাই করবেন। এই ওয়ারিশন সার্টিফিকেটে শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত প্রধানের সইও রয়েছে বলে দাবি। আমি অসুস্থতার কারণে জমি বিক্রি করব বলে আমি আমার নাতিরই বলে এটা ডাকতো। এবার ফেসবুকে দেখতে দাদা জমি তো দাদির নামে নেই, তবে না অমুক রেজিস্ট্রি হয়েছে, ওয়ারিশন সার্টিফিকেট বের করেছে প্রধান। আপনারা তো মৃত হয়ে গেলেন, এখানে তো কাগজে দেখা যাচ্ছে আপনারা মারা গেছেন। কাগজে মৃত, কিন্তু আমরা তো এমনিই বেঁচে আছি এবং প্রমাণ সেটা হোক। অভিযোগটা সম্পূর্ণ মিথ্য। ওরা কেউ আমার আত্মীয়ও না। একটা ওয়ারেশন বেরিয়েছে, ওয়ারেশনটাও জাল এবং সইটাও জাল। আমার পঞ্চায়েতে এরকম কোনো নথি নেই যে ওই ওয়ারেশনটা পঞ্চায়েত থেকে ইস্যু হয়েছে। অশোকনগর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। এবার একটু ওয়েদার আপডেটে নজর রাখি। সরস্বতী পুজোয় কি এরকমই ঠান্ডা থাকবে? কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? সরস্বতী পুজোয় বাড়বে তাপমাত্রা। কলকাতা ও আশেপাশে তাপমাত্রা বাড়বে। দক্ষিণের জেলায় শীত উধাওয়ের সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলোয় থাকবে শীতের আমেজ। আর সোমবার থেকে রাজ্যে বাড়বে তাপমাত্রা। শনি রবি দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। 23 তারিখ নাগাদ গিয়ে হয়তো আবার সামান্য একটু কমার সম্ভাবনা থাকবে। এই সময় স্বাভাবিক যদি বলা হয়, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মিনিমাম টেম্পারেচার স্বাভাবিক থাকে 14.5 এর কাছাকাছি। তো 23 তারিখ নাগাদ সেই রকমই 14 থেকে 15 মধ্যেই থাকার সম্ভাবনা থাকছে এবং দিনের তাপমাত্রা প্রায় 25 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা।